welcome my dear student in my channel A Journey with Physics. So আজকের আমরা একটা ক্লাস 12 এর রিফ্লেকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিফলনের হচ্ছে কি ছায়া বুক থেকে কিছু এমসিকিউ করব। আর যারা যারা প্রথম চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে দ্যাট ইজ আ ভার্চুয়াল বেল আইকনকে অবশ্যই প্রেস করে দিও। ঠিক, ওকে, লেটস স্টার্ট দ্য সেশন। তো আজকে দেখো প্রথম প্রশ্ন যেটা হবে, তো আজকে আমরা এমসিকিউ করব, পরবর্তীকালে আস্তে আস্তে করে আমরা সবই হচ্ছে কি প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2, এইচএনপিএস অর্থাৎ হটস নিউমেরিক্যাল প্রবলেম সবই হচ্ছে কি অঙ্ক আস্তে আস্তে করে করব। ওকে, তো আজকে এমসিকিউর ফার্স্ট প্রশ্ন যেটা বলেছে, দেখো একটি আলোক রশ্মি, আশা করি তোমাদের কাছে বইটা সবার কাছেই আছে, সেহেতু সেই জন্য প্রশ্নও লিখছি না এবং তার সঙ্গে আমি অপশনগুলো দিচ্ছি না। তো একটি রশ্মি কি বলেছে, দেখো প্রতিফলক তলের সঙ্গে 50 ডিগ্রি কোণে আপতিত হলো, প্রতিফলনের ফলে রশ্মির চ্যুতি কত হবে? ঠিক আছে, তাহলে এইটা যদি তোমাদের সমতল দর্পণ হয় বা প্রতিফলক তল হয়, সেই প্রতিফলক তলের সঙ্গে বলে দিয়েছে এটা হচ্ছে তোমার ধরো অভিলম্ব, আমি টেনেই নিলাম, অর্থাৎ আমি ধরে নিলাম এইখানটা আলো এসে পড়বে, তাহলে আলোটা এসে এইখানটায় পড়লো। আলো বলেছে প্রতিফলক তলের সঙ্গে কত করেছে, 50 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিকঠাক, আমার রশ্মির চ্যুতি জানতে চেয়েছে। আচ্ছা, আমরা জানি নিশ্চয়ই হচ্ছে কি সমতল বা দর্পণের ক্ষেত্রে বা কোনো প্রতিফলকে, সমান কোনো প্রতিফলকে রশ্মির যে চ্যুতি হয়, সেই চ্যুতির ফর্মুলা হচ্ছে কি 180 ডিগ্রি মাইনাস অফ 2i হয়, তাই তো? 180 ডিগ্রি মাইনাস 2i, যেখানে আইটা হলো আমাদের আপাতন কোণ। তাহলে তোমরা এইখানটা হয়তো অনেকে ভুল করবে, যে অনেকেই করবে 180 ডিগ্রি মাইনাস অফ 2 ইন্টু 50, দ্যাট ইজ অফ 80 ডিগ্রি অ্যান্সার, কিন্তু এটা হচ্ছে আমাদের রং অ্যান্সার। বিকজ কারণ আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে সে প্রতিফলকের সঙ্গে 50 ডিগ্রি কোণে পড়লো, অর্থাৎ প্রতিফলকের সঙ্গে 50 ডিগ্রি কোণ মানে এইটা, দ্যাট ইজ অফ আমাদের এই কোণটা কত হবে, নিশ্চয়ই 40 ডিগ্রি হবে, বিকজ এইটা টোটালটা হলো আমাদের 90 ডিগ্রি। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে প্রতিফলিত রশ্মিটা সেটাও 40 ডিগ্রি কোণে থাকবে এবং সেটা আঁকার আমার খুব একটা দরকার নেই। তাহলে চ্যুতি কত হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 40 ডিগ্রি নিশ্চয়ই সমান সমান আমাদের 100 ডিগ্রি অ্যান্সার। সো অ্যান্সার উইল বি 100 ডিগ্রি এবং সেটা তোমাদের অপশন সি। এটা হলো অপশন সি। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। তোমরা প্রশ্নটা ভালো করে রিড করবে, অর্থাৎ প্রতিফলকের সঙ্গে বলেছে 50 ডিগ্রি কোণ, নট বলেছে কিন্তু এই কোণটা, কারণ এটা হচ্ছে আমাদের আপাতন কোণ, এইটা হচ্ছে আমাদের প্রতিফলকের সঙ্গে 50 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। ঠিক যেটা প্রশ্ন 2 বলে দিয়েছি, দেখো আমি মুছে দিচ্ছি। প্রশ্ন 2 যেটা বলেছে, দেখো প্রশ্ন 2 কারোর 7 দিনে বোঝা, তাই না? তো প্রশ্ন 2 তো যেটা বলেছে, দেখো একটি বস্তুর 3টি প্রতিবিম্ব গঠনের জন্য 2টি সমতল দর্পণকে যে কোণে রাখতে হবে তাদের মান কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদের প্রতিবিম্বের সংখ্যা কটা, সেটা হলো n সমান 3, 3টে প্রতিবিম্ব হয়েছে। এবার তোমরা একটা ফর্মুলা শিখেছো যে যদি দুটো সমতল দর্পণকে থিটা অ্যাঙ্গেলে রাখা হয়, তাহলে তাদের দ্বারা গঠিত প্রতিবিম্বের সংখ্যা n সমান 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা হয়, তাই তো? 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1, যেখানে থিটা হলো আমাদের অ্যাঙ্গেল, কার কার মধ্যে না, দর্পণ দুটোর মধ্যে। তাহলে এখানে প্রতিবিম্বের সংখ্যা কটা বলে দিয়েছি, দেখো n সমান 3, তাহলে তুমি এখানটায় 3 বসিয়ে দাও, এদিক দিয়ে চলে আসলো 1, সো 360 বাই থিটা, এবং সিম্পল ক্যালকুলেশন দিয়ে আমরা বুঝতে পারছো থিটা উইল বি 90। তাহলে আমাদের অপশন সি, আমাদের এগেন অপশন সি, আই থিঙ্ক, হ্যাঁ আমাদের অপশন সি অ্যান্সার, দ্যাট ইজ অফ 90 ডিগ্রি, অর্থাৎ দর্পণ দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে। ঠিকঠাক, সো আই হোপ ক্লিয়ার, মুছে দিচ্ছি। চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে কে, নিশ্চয়ই 2 এর পরে 3 হয়, তাহলে 3ই করবো। দেখো 3 বলেছে যে একটি ব্যক্তি
সমতল দর্পণের অভিমুখে 15 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে, ব্যক্তিটার পরিপ্রেক্ষিতে প্রতিবিম্বের বেগ কি হবে? ঠিক আছে, তাহলে আমরা একটু ফার্স্ট অফ অল তোমাদের এই থিওরিটা বলে দিই। এইটা যদি আমাদের সমতল দর্পণ হয় এবং দর্পণ থেকে কোনো লোক একটা এক্স দূরে থাকে, তাহলে তার প্রতিবিম্ব সমতল দর্পণ থেকে দর্পণের পিছনে এক্স দূরেই থাকবে। ঠিক, এক্স দূরেই থাকবে। তাহলে প্রতিবিম্ব, এটা হচ্ছে প্রতিবিম্ব আর এটা হলো ব্যক্তি অর্থাৎ বস্তু। তাহলে বস্তু এবং প্রতিবিম্ব এই দুটোর মধ্যে গ্যাপ কত হয়েছে দেখো, গ্যাপটা হয়েছে 2x, গ্যাপটা হয়েছে 2x। ঠিকঠাক, গ্যাপটা হচ্ছে 2x। এখন যদি এই লোকটা দর্পণের দিকে 2 মিটার এগিয়ে যায়, তাহলে প্রতিবিম্বও নিশ্চয়ই 2 মিটার এগিয়ে আসবে। তাহলে প্রতিবিম্বও নিশ্চয়ই 2 মিটার এগিয়ে আসবে, বিকজ তাদের মধ্যে দূরত্ব এখন কমে গেছে, দর্পণ থেকে লোকটার দূরত্ব এখন কমে গেছে, তাহলে প্রতিবিম্ব দূরত্ব নিশ্চয়ই কমবে। তাই লোকটা যদি 2 মিটার এগিয়ে যায়, প্রতিবিম্বও 2 মিটার এগিয়ে আসবে। তাহলে লোকটার রেসপেক্টে, লোকটা এখন এখানে আছে আর প্রতিবিম্ব এখন এখানে আছে, তাহলে লোকটার রেসপেক্টে প্রতিবিম্বের যে টোটাল দূরত্বটা কমলো সেটা কত কমলো? তুমি বলবে এখান থেকে 2 কমেছে, এখান থেকে 2 কমেছে, তাহলে টোটাল হচ্ছে 4 কমেছে, 4 কমেছে। সেই জন্য দেখো, যদি কোনো ব্যক্তি দর্পণের দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যায়, তাহলে ব্যক্তির রেসপেক্টে প্রতিবিম্ব 2 × 15 দ্যাট ইজ 30 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসবে। ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখবে। যত দূরত্ব যাবে তার দ্বিগুণ দূরত্ব কিন্তু কমবে। ঠিক আছে, তাহলে আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার অঙ্কটা। তাহলে 15 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে, মানে সে ব্যক্তিটির রেসপেক্টে মানে পরিপ্রেক্ষিতে প্রতিবিম্বের যে বেগ হবে সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। দ্যাট ইজ অফ অপশন বি, 30 মিটার পার সেকেন্ড। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন 4 এ কি বলেছে দেখো, 4 বলেছে দেখো, দুটি সমতল দর্পণ যদি পরস্পর 45 ডিগ্রি কোণে আনত থাকে, একটি বস্তু তাদের মধ্যে যদি অবস্থান করে, তাদের দ্বারা গঠিত প্রতিবিম্বের সংখ্যা কত হবে? এক্ষুনি করলাম। তো এখন এখানে অ্যাঙ্গেলটাই বলে দিয়েছি, তাহলে থিটা উইল বি 45, দেন আমাদের প্রতিবিম্বের সংখ্যা n সমান 360 বাই থিটা মাইনাস 1, দ্যাট ইজ 360 বাই 45 মাইনাস 1, দ্যাট ইজ এটা 45 তোমাদের 8 দেবে, 8 মাইনাস 1 দ্যাট ইজ 70। তাহলে এটা হলো আমাদের গঠিত প্রতিবিম্বের সংখ্যা 7, দ্য নাম্বার অফ MSD। সো 1, অপশন এ অ্যান্সার। ঠিকঠাক, সো অপশন এ অ্যান্সার 7। চলো নেক্সট প্রশ্ন দেখো, বলেছে সমতল দর্পণে প্রতিফলিত আলোকরশ্মিগুচ্ছ সদ্বিম্ব গঠন করতে পারবে। তাহলে সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সদ্বিম্ব হবে কখন? তাহলে 4টে অপশন আছে। তাহলে অপশনের মধ্যে যেটা হবে অ্যান্সার, সেটা তোমাদের অপশন এ যেটা বলে দিয়েছে, সেটা হচ্ছে কি অভিসারী রশ্মিগুচ্ছ দ্বারা হচ্ছে কি সমতল দর্পণ সদ্বিম্ব গঠন করতে পারবে। এখন হচ্ছে আমরা দেখিয়ে দিই যে কি করে সেই সদ্বিম্বটা গঠিত হতে পারে। তাহলে তুমি যদি দেখো, তাহলে অপশন এ এর কথা চিন্তা করো, যে অভিসারী রশ্মিগুচ্ছ, তুমি সমতল দর্পণটাকে আঁকলে, ঠিক আছে, দর্পণটাকে আঁকলে, এটা হচ্ছে সমতল দর্পণ। তাহলে সমতল দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছ, তার মানে অভিসারী রশ্মিগুচ্ছ মানে হলো যারা হলো একটা বিন্দুতে মিলিত হয় বা মিলিত হওয়ার চেষ্টা করছে, সেই রকম রশ্মিগুচ্ছগুলোকেই বলা হয় অভিসারী রশ্মিগুচ্ছ, তাই তো? তাহলে এইরকম রশ্মিগুচ্ছ আসছে। আরেকটা ধরো তোমরা ধরো এই রশ্মিটাকে তুমি যদি এক্সটেন্ড করো পিছনে, তাহলে সেটা এইখানে আসতে পারে। আরেকটা রশ্মি ধরো এইরকম ভাবে আসছে, ঠিক, কারণ সেটা যদি পেছনে এক্সটেন্ড করি তাহলে এইরকম জায়গায় মিলতে পারে, ঠিক, এইরকম জায়গায় মিলতে পারে। তাহলে এই দুটো রশ্মি হলো একে অপরের রেসপেক্ট অভিসারী রশ্মিগুচ্ছ। এবার তুমি যদি এখানে দর্পণের লম্ব টানো, তুমি যদি এখানটায় অভিলম্ব টানো, ঠিক, এই দর্পণে যদি অভিলম্ব টানো মানে এই জায়গাটায়,
তাহলে এইটা আপাতন কোণ, তাহলে এর প্রতিফলন কোণ কোথায় হবে? এরকম হওয়া উচিত, ঠিক। আর এইটার এই রশ্মিটার ক্ষেত্রে এই যে আপাতিত রশ্মিটা, এটা যদি এ বলি, এটা যদি বি বলি, তাহলে বি আপাতিত রশ্মিটা প্রতিফলিত হচ্ছে এই পথে, আর এ আপাতিত রশ্মিটা এইখান থেকে যখন প্রতিফলিত হবে, তুমি যদি এইখানটা এরকম লম্বটা টানো, খুব ছোট করে দেখাচ্ছি দেখো, তাহলে রশ্মিটা এইরকম ভাবে প্রতিফলিত হচ্ছে, ঠিক এরকম ভাবে প্রতিফলিত হচ্ছে, তাহলে কিন্তু এই জায়গাটা গিয়ে তারা মিলতে পারে, ঠিক আছে, এই জায়গাটা গিয়ে তারা মিলতে পারে, ঠিকঠাক। তার মানে এই দুটো আপতিত রশ্মি এই জায়গাটা গিয়ে মিলতে পারে, অর্থাৎ তারা হচ্ছে কিন্তু সদ্বিম্ব গঠন করতে পারে, যেহেতু এরা অভিসারী রশ্মিগুচ্ছ। এবার দেখো অপশন বি তে যেটা দিয়েছে, যদি দর্পণে আপতিত রশ্মিগুচ্ছ অপসারী হয়, তাহলে অপসারী রশ্মিগুচ্ছ কখনো কিন্তু আমাদের হচ্ছে কি সদ্বিম্ব গঠন করতে পারবে না। সেটা দেখানো যাক, সেটা কি করে দেখাবো দেখো। সেটা হচ্ছে তুমি যদি এইখান থেকে দর্পণটাকে এইভাবে কনসিডার করো, দর্পণটাকে এটা ভাবলে, এবার দর্পণে অপসারী রশ্মিগুচ্ছ আসছে, অর্থাৎ একটা বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে, ঠিক। তাহলে ধরো এইরকম একটা রশ্মিগুচ্ছ আসলো, ঠিক, ধরো এইখান থেকে একটা রশ্মিগুচ্ছ আসলো, ধরো এইখান থেকে একটা রশ্মিগুচ্ছ আসলো, আর এইখান থেকে একটা রশ্মিগুচ্ছ আসলো, একটা রশ্মি আসলো, তাহলে এরা নিশ্চয়ই এই বিন্দুটা থেকে ছড়িয়ে পড়ছে, তাহলে এটা নিশ্চয়ই অপসারী রশ্মিগুচ্ছ, ঠিকঠাক, অপসারী রশ্মিগুচ্ছ। তাহলে এইবারে দেখো এই রশ্মিটা কিন্তু এইরকম পথে প্রতিফলিত হবে, যদি আমি এইখানটায় অভিলম্ব এইরকম কনসিডার করি, আর এইটা যেহেতু দর্পণে লম্বভাবে পড়েছে, তাহলে লম্বভাবেই প্রতিফলিত হবে, তাহলে এই রশ্মিটা এইরকম পথে প্রতিফলিত হলো, আর এই রশ্মিটা এইরকম পথে কিন্তু প্রতিফলিত হয়েছে, তাহলে এই দুটো প্রতিফলিত রশ্মি কিন্তু কখনোই মিলবে না। তুমি যদি এবারে এটাকে পেছনে এক্সটেন্ড করো, আর এই প্রতিফলিত রশ্মিটাকে যদি এটাকেও পেছনে এক্সটেন্ড করো, তাহলে এই জায়গাটায় তারা কিন্তু একটা অসদ্বিম্ব গঠন করতে পারে, অর্থাৎ ভার্চুয়াল ইমেজ কিন্তু এখানে একটা তৈরি হতে পারে। তাহলে সবসময় মাথায় রাখবে যে সমতল দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছই মাত্র কেবলমাত্র সদ্বিম্ব গঠন করতে পারে, অর্থাৎ রিয়েল ইমেজ তৈরি করতে পারে, ঠিকঠাক। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। তাহলে আই হোপ ক্লিয়ার, আমি অভিসারী রশ্মিগুচ্ছ কিভাবে রিয়েল প্রতিবিম্ব উৎপন্ন করতে পারে, অর্থাৎ সদ্বিম্ব, সেটা দেখিয়েছি। আর অপসারী রশ্মিগুচ্ছ কি করে রিয়েল প্রতিবিম্ব গঠন করতে পারছে না কিন্তু অসদ্বিম্ব গঠন করতে পারছে, সেটাও কিন্তু দেখানো গেছে। ওকে, সো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। প্রশ্ন যেটা পরেরটা বলেছে, যে সেটা বলেছে দেখো সেটা, হ্যাঁ, যখন কোন আলোক তরঙ্গ বায়ু থেকে গিয়ে বায়ু ও কাঁচের বিভেদ তলে প্রতিফলিত হয়, তখন প্রতিফলিত তরঙ্গের দশার কি পরিবর্তন হয়? তাহলে একটা আলোক রশ্মি বায়ু থেকে গিয়ে বায়ু আর কাঁচের বিভেদ তলে গিয়ে প্রতিফলিত হলো, তাহলে ধরো এটা হচ্ছে আমাদের বায়ু, ঠিকঠাক, আর এটা হলো আমাদের কাঁচ। রশ্মি এইখান থেকে যাচ্ছে, তাহলে প্রতিফলিত হয়ে এরকম চলে আসলো, ঠিক আছে। তো রশ্মি বায়ু থেকে গিয়ে এর প্রতিফলিত হয়ে চলে আসলো, ঠিক আছে। তাহলে এইখানটায় দশার যে পরিবর্তন হয় সেটা হচ্ছে আমাদের কিন্তু শূন্য হয়, অর্থাৎ এটা তোমরা মাথায় রাখবে, যদি আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় প্রতিফলিত হয়ে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে দশার পরিবর্তন কিন্তু শূন্য হয়। এবং আদারওয়াইজ যদি উল্টোটা হয়, ঠিক, যদি উল্টোটা মানে যদি কাঁচ থেকে বায়ুতে যখন প্রতিফলিত হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ কাঁচের মধ্য থেকে এসেই আবার কাঁচে ফিরে গেল, তখন সেই ক্ষেত্রে কিন্তু দশার পরিবর্তন 180 ডিগ্রি হয় বা পাই হয়, ঠিক। এটা হচ্ছে তোমরা মাথায় রেখো, যে যখন হচ্ছে কে কোন আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তল থেকে দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরলো, অর্থাৎ প্রতিফলন হলো, তখন দশার পরিবর্তন শূন্য। এবং যখন কোন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, ঘন থেকে লঘুতে আসছে, তখন যদি প্রতিফলন হয়, তখন সেই ক্ষেত্রে দশার পরিবর্তন কিন্তু পাই হবে, অর্থাৎ 180 ডিগ্রি হবে, ঠিক আছে। চলো এর পরের প্রশ্নেতে যাওয়া যাক। এর পরের প্রশ্ন বলেছে দেখো, একটি ঘড়ির ডায়ালে
সংখ্যার বদলে কিছু দাগ চিহ্ন আছে। একটি সমতল আয়নার থ্রু দিয়ে তুমি যদি ঘড়িটাকে দেখো তাহলে মনে হয় 10টা 10 বাজে। তাহলে ঘড়িটাতে প্রকৃত সময় কত? ঠিক আছে, তাহলে তুমি যদি কোনো একটা ঘড়িকে তুমি যদি আয়নার থ্রু দিয়ে দেখো, এটা আয়নার থ্রু দিয়ে দেখো বা আয়নায় দেখলে কত বলে মনে হবে, এই যে টেকনিকটা শেখাচ্ছি এই টেকনিকটা কিন্তু বোথ কেসেই তোমরা হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আমরা নর্মাল কেস শিখবো এবং টেকনিক শিখবো, সেখানে কোনো ছবি আঁকার দরকার পড়বে না, কিন্তু এখানে একটু ছবি আঁকার দরকার পড়লেও পড়তে পারে। ঠিক আছে, দেখো তাহলে ঘড়ির থ্রু দিয়ে যখন, মানে ঘড়ির থ্রু দিয়ে না, যখন আয়নার থ্রু দিয়ে ঘড়িকে দেখছে তখন 10টা 10 বাজছে। তাহলে ঘড়ির প্রকৃত সময় কত? ঠিক আছে, তাহলে এটা ধরো ঘড়ি, এটা ঘড়ি না নিশ্চয়, এটা একটা সার্কেল। ঘড়ি কখন হবে? 12, 6, 3, 9, এখানে 10, এখানে 11, এখানে 1 and 2, 4, 5, 7, 8, এটা। সো দিস ইজ দ্য বিউটিফুল ঘড়ি। ঠিক আছে, বিউটিফুল ওয়াচ, নাম দিয়ে দাও রেডো ওয়াচ। কত দাম? ধরো খুব বেশি নয়, $1,02 দাম আছে রেডো ওয়াচ। ঠিক আছে, তো রেডো ওয়াচ এখানটায় ধরো কি ঘড়ির কাঁটা, তাই তো 10টা 10 বাজে। তাহলে 10টা 10 কিরম দেখতে লাগবে? নিশ্চয়ই ঘন্টার কাঁটা এখানে থাকবে আর মিনিটের কাঁটা এখানে থাকবে। 10টা 10, এটা তোমার আয়নার থ্রু দিয়ে তুমি দেখেছো, তোমাকে এইরকম দেখতে লেগেছে। এবার ঘড়িটাতে তাহলে প্রকৃত কত সময় ছিল সেটা আমাকে ভাবতে হবে। তাহলে তখন যখন এরকম দেখবে, তাহলে সবসময় তুমি কনসিডার করবে এই 12 আর 6-এর মাধ্যমে একটা সমতল দর্পণ আছে। ঠিক, সমতল দর্পণ কনসিডার করে নেবে, সমতল দর্পণ কনসিডার করে নেবে। তাহলে এইবারে ঘন্টার কাঁটাটা 12 থেকে যত দূরে আছে, তাহলে রিফ্লেকশন যখন হবে, অ্যাকচুয়ালি প্রকৃত সময় পেতে গেলে তোমাকে আরো একবার একটা রিফ্লেকশন করতে হবে, কারণ তুমি আয়নাতে দেখছো 10টা 10 বাজে, আর আয়নার থ্রু দিয়ে দেখছো নাকি একবার রিফ্লেকশন হয়েছে। তাহলে প্রকৃত সময়টা পেতে গেলে আরো একবার রিফ্লেকশন করে তোমাকে ভাবতে হবে, তাই তো? রিফ্লেকশন অর্থাৎ হচ্ছে কি 20-20 বিষক্ষয়। ঠিকঠাক এক্সাম্পল। তাহলে এইটা হচ্ছে কি তুমি আরো একটা হচ্ছে কি প্রতিফলন করিয়ে, তুমি হচ্ছে রিফ্লেকশন করিয়ে তুমি ভাববে কটা বাজে। তাহলে ঘড়িতে যখন 10টা 10 অ্যাকচুয়ালি বাজে, তাহলে ঘড়ির ঘন্টার কাঁটাটা কি এক্স্যাক্টলি 10-এ থাকবে? থাকবে না, একটু 10 থেকে 11-র দিকে থাকবে, তাই না? 10 থেকে 11-র দিকে থাকবে, একদম মাঝামাঝি থাকবে না, কিন্তু 10কে ক্রস করে যাবে। কারণ হচ্ছে কি সে এখন কটা বাজে? 10 মিনিট অতিক্রম করে ফেলেছে, সুতরাং 10-এ প্রকৃত না থেকে 10 থেকে একটু হলেও ক্রস করে যাবে এবং 11-র দিকে থাকবে। তো এবার তুমি যদি এইখানটায় ভাবো, রিফ্লেকশন করো, তাহলে যেটা বাজবে বা যেটা হবে, তাহলে এই 2টা 12 থেকে 1-2 ঘরে আছে, তাহলে এখানে চলে আসবে রিফ্লেকশন হওয়ার পরে, এখানে চলে আসবে, আর ঘন্টার কাঁটাটা এইরকম জায়গায় চলে যাবে হচ্ছে, তাই তো? এরকম জায়গায় চলে আসবে। দেখো এটা 10কে একটু পার হয়ে গেছে, তাহলে এটা 2কে মানে অ্যাকচুয়ালি 12-11 ধরো এইখানে আছে, তাহলে এখানটা 1 আর 2 এইরকম কোন একটা জায়গায় থাকবে। ঠিক, এইরকম কোন একটা জায়গায় থাকবে, সেটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটাটা। এরকম কোন একটা জায়গায় থাকবে ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটাটা থাকবে এইখানে চলে আসবে, অর্থাৎ 10-এর ঘরে চলে আসবে। ঠিক, মিনিটের কাঁটাটা হচ্ছে কি 10-এর ঘরে চলে আসবে, মিনিটের কাঁটাটা 10-এর ঘরে চলে আসলো। তাহলে কটা বাজলো? তাহলে সেটা হচ্ছে আমাদের দেখো 1:50 বাজলো, তাই না? আই হোপ বোঝাতে পারছি আমি। তাহলে প্রথমে ঘড়িতে 10টা 10 বাজে, তাহলে সেটা দেখো এইটা ব্লু লাইন, আর আমাদের এটা হচ্ছে কি ব্ল্যাক লাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে ঘড়িতে 10টা 10 বাজে। এবারে ঘড়িতে যদি 10টা 10 বাজে থাকে, তাহলে ঘন্টার কাঁটাটা কিন্তু এক্স্যাক্টলি 10-এর ঘরে থাকবে না, সেটা হচ্ছে আর একটু ডেভিয়েট করে থাকবে, তাই না? আর একটু ডেভিয়েট করে থাকবে, সেটা হচ্ছে কি 11-র দিকে একটু শিফট করে থাকবে। যদি 11-র দিকে শিফট করে থাকে, এবার তুমি যদি ভাবো 12 আর 6-এর মাঝখানে একটা হচ্ছে কি সমতল দর্পণ রাখা আছে, তাহলে এই ঘন্টার কাঁটাটার একটা রিফ্লেকশন হবে। ও যেহেতু দেখো 12-11 অর্থাৎ এইরকম জায়গা আছে, একটা ঘর টপকে আর একটা ঘরের একটু স্লাইড দিকে আছে, তাহলে ও 1কে টপকে আর 2-এ যাবে না, কিন্তু 2-এর আর 1 আর 2-এর মাঝখানে কোথাও জায়গা থাকবে, এইরকম জায়গা থাকবে।
সেই জন্য দেখো এরকম জায়গায় টানা হয়েছে, এটা ঘন্টার কাঁটা রিপ্রেজেন্ট করছে, এটা এইরকম ডিরেকশন। ঠিক এইবারে দেখো যে মিনিটের কাঁটাটা 2 এর ঘরে ছিল, এক্স্যাক্টলি 2 এর ঘরে ছিল, তবেই তো 10টা 10 হবে, তাহলে সে রিফ্লেকশন হয়ে নিশ্চয়ই এদিকে আসবে, তাই তো, বিকজ দর্পণ আমাদের এইটা, তাহলে সে 2 থেকে রিফ্লেকশন হয়ে অ্যাকচুয়ালি হচ্ছে কি এইরকম জায়গায় চলে আসবে, পুরোপুরি এক্স্যাক্টলি 10 এর জায়গায় আসবে, পুরোপুরি এক্স্যাক্টলি 10 এর জায়গায় আসবে। ঠিক, সেটা হলো মিনিটের কাঁটা। তাহলে ঘন্টার কাঁটা এইখানটায়, মিনিটের কাঁটা এইখানটায়, আফটার রিফ্লেকশন, তাহলে 1:50 বাজবে। ঠিকঠাক। এবারে দেখো, এবার হচ্ছে তোমার ট্রিক, এটা হচ্ছে তোমাদের ছবি আঁকার প্রসেস হলো। এবার ট্রিক কি? ট্রিক বলছে এত কিছু সব ভাবার দরকার নেই, অত এখন ফাস্ট লাইফ ডিজিটাল লাইফ এত কিছু ভাববো না। কি করে করবো দেখো, সেটা হচ্ছে 12টা থেকে বিয়োগ দিয়ে দেবে, যে কটা ঘড়িতে বাজবে দেখাবে সেগুলো সবই তোমার 12টা থেকে বিয়োগ দিয়ে দেবে। তাহলে 12 থেকে বিয়োগ কি করে দেবে দেখো, 12টা সেটাকে আমরা কি লিখতে পারি, 11:60, 11টা বেজে 60 মিনিট মানেই 12টা বাজে। এবারে 11:60, এবার তোমার ঘড়িতে কটা দেখে মনে হয়েছিল 10টা 10, তাই তো, আয়নায় দেখে মনে হয়েছিল 10টা 10, এবার বিয়োগ দিয়ে দাও 50, 10 থেকে 11, তাহলে কটা বাজলো 1:50 তোমার প্রকৃত সময়। সো there is no need to draw any type of clock, not red watch, not sonata watch, কোনো ঘড়ি টানার দরকার নেই। ওকে, তাহলে আমরা জাস্ট কি করব, 11:60 থেকে বিয়োগ দিয়ে দেবো। ওকে, 11:60 থেকে যেটা তোমার মনে হচ্ছে অথবা যেটা তোমার প্রকৃত সময়। সাপোজ তোমার একটা এক্সাম্পল দিয়ে দিই, ধরো বললো কেউ যে ঘড়িতে এখন প্রকৃত সময় হচ্ছে গে 2:20, বললো কেউ ঘড়িতে প্রকৃত সময় 2:20, প্রকৃত, এটা হলো প্রকৃত। তাহলে বললো আয়নার থ্রু দিয়ে দেখলে সেটা হচ্ছে কে কত বাজবে বলে মনে হবে, তাহলে তুমি কি করবে 11:60 থেকে বিয়োগ দিয়ে দেবে। ঠিক আছে, 11:60 থেকে বাদ দিয়ে দেবে, তাহলে 2:20 মানে কটা বাজবে দেখো 40, এটা হচ্ছে 9, তাহলে 9:40 বাজবে বলে মনে হবে আয়নার থ্রু দিয়ে দেখে। তাহলে যদি প্রকৃত বলুক বা হচ্ছে কি তোমার কত বলে মনে হচ্ছে এরকম কিছু প্রশ্নে সবসময় আমরা 11:60 থেকে বাদ দেবো, অর্থাৎ 12টা থেকে বাদ দিয়ে দেবো। ক্লিয়ার? চলো MCQ 9 বুঝে দিই। চলো, বলেছি একটি 6 ফিট 6 ফিটের 6 ফিট নয় 6 ফিটের এক ব্যক্তি নিজের দৈর্ঘ্যের পুরো প্রতিবিম্ব সে দর্পণে দেখতে চায়, সে ন্যূনতম দৈর্ঘ্যের সমতল দর্পণের যতটা প্রয়োজন হবে। এটা সবসময় হচ্ছে মাথায় রাখবে, ব্যক্তির উচ্চতার অর্ধেক সমান সমান সমতল দর্পণের দৈর্ঘ্য। ঠিক, সমতল দর্পণ দৈর্ঘ্য ডাবল দ। সো ব্যক্তির উচ্চতা বাই 2 সমান সমান সমতল দর্পণের দৈর্ঘ্য। তাহলে ব্যক্তির উচ্চতা যদি 6 ফিট হয় বাই 2 দ্যাট ইজ অফ 3 ফিট, সেটাই হচ্ছে আমাদের সমতল দর্পণের দৈর্ঘ্য হবে। ঠিক আছে, তাহলে কমপ্লিটলি যদি কোনো লোক দর্পণে তাকে দেখতে চায়, সে তাকেই দেখতে চায়, সাপোজ শাহরুখ খানকে দেখতে চাইছে, শাহরুখ খানের হাইট আই থিঙ্ক 5 সামথিং, তো যতটা হচ্ছে কি তার হচ্ছে কি দৈর্ঘ্য, তার অর্ধেক দৈর্ঘ্যের আয়না তার সামনে রাখতে হবে। ঠিক আছে, চলো এবার হচ্ছে 10 MCQ 10। তাহলে MCQ 10 কি বলেছে দেখো, MCQ 10 বলেছে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব লাল বর্ণের জন্য, বেগুনি বর্ণের জন্য, হলুদ বর্ণের জন্য না সব বর্ণের জন্য সমান। তাহলে সবসময় মাথায় রাখবে দর্পণ যেহেতু কোনো রিফ্লেকশন ছাড়া কোনো রিফ্র্যাকশন ঘটায় না, দর্পণের ফোকাস দূরত্ব জলের স্থলে, আকাশে, বাতাসে, ইউনিভার্সের বাইরে, মাল্টি ইউনিভার্সে, সব জায়গায় উইল বি সেম। ঠিক আছে, তাহলে লিখে নাও যে দর্পণের ফোকাস দূরত্ব সব সময় একই থাকে।
ঠিক আছে? দর্পণের ফোকাস দূরত্ব সবসময় একই থাকে, সেটা লাল বর্ণ হোক, বেগুনি হোক, সবুজ হোক, কালো হোক, নীল হোক, ছাই হোক, যাই হোক না কেন, সবসময় হচ্ছে দর্পণের ফোকাস দূরত্ব উইল বি সেম। তোমাকে এইভাবে প্রশ্ন দেয়, একটি অবতল দর্পণ বা উত্তল দর্পণের ফোকাস দূরত্ব বায়ুতে হয়তো বললো হয়তো 10 মিটার, ঠিক আছে? 10 মিটার, সেটা জলে ডোবালে কত হবে? এগেন অ্যান্সার উইল বি সেম, দ্যাট ইজ অফ 10 মিটার। দর্পণ যেহেতু রিফ্লেকশন ছাড়া কিছু ঘটায় না, কোনো রিফ্র্যাকশন ঘটায় না, তাহলে ফোকাস দূরত্ব সেম থাকবে। ঠিকঠাক? সো আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি 1 থেকে 10 নাম্বার পর্যন্ত এমসিকিউ করে ফেললাম। পরের দিনকে আমরা আবারও হাজির হব, সেটা হচ্ছে কি বাকিটা কভার করার জন্য। 10 থেকে আরো 10টা শিখবো, বাকি আরো 15টা শিখবো। তো আই হোপ তোমরা খুব বুঝতে পেরেছো ঠিকঠাক। দেখা হচ্ছে পরের ভিডিও।